রাশিয়া যখন বিশ্বের শক্তির ভারসাম্য বদলানোর পথ খুঁজছিল, তখন তারা তৈরি করেছিল এক ভয়ঙ্কর যন্ত্র। সমুদ্রের উপর ছায়ার মতো উড়ে চলা এই যন্ত্রের নাম এক্রানোপ্লান। আজও সামরিক ইতিহাসের এক অদ্ভুত রহস্য। শীতল যুদ্ধের সময় যখন পৃথিবী দুই পরাশক্তির মধ্যে বিভক্ত, তখন সোভিয়েত ইউনিয়নের আকাশে জন্ম নিয়েছিল এক অদ্ভুত ধারণা। এটা ছিল না সাধারণ কোনো বিমান, আবার পুরোপুরি জাহাজও নয়। নাম এক্রানোপ্লান। পশ্চিমা বিশ্বর পরে একে ডাকতে শুরু করে ক্যাম্পিয়ান জি মনস্টার নামে। এই বিশাল যন্ত্রটি আকাশে অনেক উঁচুতে উড়ত না এবং সমুদ্রের ঠিক কয়েক ফুট উপরে ঢেউয়ের মাথা ঘেঁষে ছুটে চলত শত শত কিলোমিটার। এতটাই নিচুতে উড়ত যে অনেক সময় রাডারে একে ধরতে পারত না। সেই সময়ের প্রযুক্তিতে এমন কিছু কল্পনাই করা যেত না। সোভিয়েত প্রকৌশলীরা বুঝতে পেরেছিল সাধারণ বিমানের সীমাবদ্ধতা ভাঙতে হলে নতুন কিছু প্রয়োগ করতে হবে। সেখান থেকে আসে গ্রাউন্ড ইফেক্ট ধারণা। যখন একটি ডানা ভূমি বা পানির খুব কাছ দিয়ে চলে, তখন ডানার নিচে বাতাস আটকে গিয়ে একটি উচ্চচাপের কুশন তৈরি করে। এই কুশনের উপর ভর করেই এক্রানোপ্লান ভেসে থাকে। এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দেয় সোভিয়েত কিংবদন্তি। তার নকশাতে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বড় গ্রাউন্ড ইফেক্ট বিমান। 1990-এর দশকে ক্যাম্পিয়ান সাগরের তীরে প্রথম দেখা যায় সেই দৈত্যকে, KM এক্রানোপ্লান। দৈর্ঘ্য প্রায় 295 ফুট, ওজন প্রায় 600 টন। এটা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত যন্ত্র। 10টি জেট ইঞ্জিনের গর্জনে যখন এটি সমুদ্রের উপর দিয়ে ছুটে যেত, তখন মনে হতো যেন সমুদ্র নিজেই কেঁপে উঠেছে। KM মূলত তৈরি করা হয়েছিল সামরিক মালামাল পরিবহন এবং ক্ষেপণাস্ত্র বহনের জন্য। এটি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি গতিতে চলতে পারত। অথচ সমুদ্রের মাত্র কয়েক মিটার উপরে এই গতি ও উচ্চতার সংমিশ্রণ একে ভয়ঙ্করভাবে কার্যকর করে তোলে। তবে এই প্রযুক্তি যেমন শক্তিশালী ছিল, তেমনই ঝুঁকিপূর্ণও ছিল। এক্রানোপ্লান খুব বেশি উঁচুতে উঠলে লিফট হারাতো, আবার একটু ভুল কোণে ডানার প্রান্ত পানিতে লাগলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। 1980 সালে একটি প্রশিক্ষণ ফ্লাইটে KM এক্রানোপ্লান বিধ্বস্ত হয়, ক্যাম্পিয়ান সাগরে ডুবে যায়। সেখানেই শেষ হয়নি সি মনস্টারের যাত্রা। কিন্তু সোভিয়েতরা থেমে থাকেনি। তারা নতুন কিছু উন্নয়ন করার জন্য ঘুরছিল। তবে তারা যেটি উন্নয়ন করেছিল সেটি সত্যিকারের যুদ্ধক্ষেত্র। এর ডানার উপর বসানো ছিল 6টি সুপারসনিক জাহাজ বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র। সমুদ্রের উপর দিয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে গিয়ে শত্রুর নৌবহর ধ্বংস করাই ছিল এর কাজ। লুন এক্রানোপ্লান এতটাই ভারী ছিল যে এর ওজন প্রায় 380 টন। তবুও এটি ঢেউয়ের মাথা ঘেঁষে স্থিরভাবে চলতে পারত। অনেক সামরিক বিশ্লেষকের মতে এই প্রকৌশল পুরোপুরি বাস্তবিত হতো, তবে সমুদ্র যুদ্ধে এক নতুন যুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। এক্রানোপ্লান চালানো অত্যন্ত জটিল, রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল এবং খারাপ আবহাওয়ার প্রায় অচল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই কল্পনাগুলোর অধ্যয়ন বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে এক্রানোপ্লানগুলো পরিত্যক্ত হতে থাকে। 1990-এর দশকে রাশিয়া একে বাণিজ্য যাত্রীবাহী বিমানের রূপ দেওয়ার চেষ্টা করে। নতুন একটি মডেলের নাম দেওয়া হয় অর্লিওকন বা লিটন ইগল। স্বপ্ন ছিল সমুদ্রের উপর দিয়ে দ্রুত যাত্রী ও মালামাল পরিবহন। কিন্তু একটি দুর্ঘটনা সেই স্বপ্ন ভেঙে দেয়। এক ফ্লাইটে দুর্ঘটনায় একজন ক্রু সদস্য মারা যায়, বাকিরা গুরুতর আহত হয়। তারপরেও তাদের যাত্রা অসম্পূর্ণ থাকেনি। তারা আজও ক্যাম্পিয়ান সাগরের তীরে একটি পরিত্যক্ত লুট এর এক্রানোপ্লান পড়ে আছে। মরিচা ধরা বিশাল দেহ, ডানা ভাঙ্গা এক সময়ের প্রযুক্তিগত গর্ব ছিল এই ধ্বংসাবশেষ এক্রানোপ্লান। প্রকৌশলী বিজ্ঞানীরা বলেন এটি ধ্বংস হয়ে গেলে মানব ইতিহাসের এক অধ্যায় হারিয়ে যাবে। তবে এক্রানোপ্লান ছিল রাশিয়ার সাহসী কল্পনার প্রতীক। এটি প্রমাণ করেছিল মানুষ চাইলে আকাশ এবং সমুদ্রের মাঝখানেও নিজের পথ তৈরি করতে পারে। যদিও এই দানব আজ আর উড়ে না, তবুও এটি বয়ে গেছে মানব প্রকৌশলের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হিসেবে।